everyone. I hope you all are doing well. Today we are going to learn narration change of reported speech starting with let. যেসব সেন্টেন্সেস let দিয়ে শুরু হয় রিপোর্টেড স্পিচটা, সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব সেগুলো আজকে শিখবো। আমরা নিয়মগুলো ভালো করে কিন্তু তোমরা বুঝে নাও। অলরেডি আমরা কিসে কিসে শিখে ফেলেছি ন্যারেশন চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও, ঠিক আছে, সেই নিয়মগুলো। এবং এই ভিডিওটা শুধুমাত্র যে ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্যই ইম্পর্টেন্ট সেরকমটা না, যে কেউ যে কোনো ক্লাসের স্টুডেন্টরা যারা ন্যারেশন চেঞ্জ শিখতে চাইছো অবশ্যই কিন্তু ন্যারেশন চেঞ্জের যে সিরিজটা আমি করাচ্ছি সেটা দেখে নিও। খুব সহজে অল্প সময়ের মধ্যে একদম তোমরা সব কটা নিয়ম কিন্তু শিখে যাবে। চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। চলো, ফার্স্ট সেন্টেন্স দেখো, মুক্তি সেড লেটস গো ফর আ ওয়াক। আমরা সেন্টেন্স পড়বো, তার সাথে সাথে মানে বুঝবো, তারপরে সলভ করব। মুক্তি কি বলেছে? লেটস গো ফর আ ওয়াক, চলো একটুখানি হাঁটতে যাই। এই যে লেটস, এটাকে বুঝতে হবে, এই যে অ্যাপোস্ট্রফি এসটা কিসের জন্য আমরা বলি? লেটাস। লেটাস কি কখনো আমরা বলেছি এরকম ভাবে? কখনো কিন্তু আমরা বলি না, আমরা লেটস বলি সবসময় কনভারসেশনে। কিন্তু এটাকে যদি আমরা ভাঙি তাহলে লেটাস পাই। এবার এই ধরনের যে লেটস দিয়ে যে সেন্টেন্সেস গুলো শুরু হচ্ছে সেখানে আমরা কি করে এটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করব। দেখো, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এই পার্টটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। আমরা লেটস দিয়ে যে সেন্টেন্স গুলো শুরু হয় সেখানে এই সেডের পরিবর্তে আমরা সাজেস্টেড বসাবো। খুব সহজে বলছি, ভালো করে কিন্তু বুঝবে। অন্যান্য সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট মানে টোল্ড বসাতাম। সেড টু থাকলে টোল্ড, বা শুধু সেড থাকলে সেড বসাতাম। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিন্তু সেটা পাল্টেছে, আস্কড বা এনকোয়ার্ড অফ, বা ইম্পারেটিভের ক্ষেত্রে কিন্তু অর্ডার্ড হতো, তাই তো। কিন্তু এক্ষেত্রে আমরা লিখবো কি, মানে চলো হাঁটতে যাই, এটা আমরা কি করছি? অর্ডারও করছি না, শুধু বলছি না, একটু সাজেশন দিচ্ছি, যে সাজেস্ট করছি কাউকে যে চলো একটু হাঁটতে যাই। তো সেই জন্য এখানে মুক্তি সাজেস্টেড। এতটা বোঝা গেল যে লেটস দিয়ে কখনো কিছু শুরু হলে তোমরা সাজেস্টেড লিখবে। আচ্ছা, এটা লেখার পরে এবার আমরা ইনভার্টেড কমাটা তুলে দিয়ে এখানে একটা দ্যাট বসাবো। ভালো করে বুঝলে? মুক্তি সাজেস্টেড দ্যাট। দ্যাটের পরে এবার একটা সাবজেক্ট আসবে। তাহলে এখানে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে কাকে যাওয়ার কথা বলছে? ও বলছে লেট আস, মানে আমরা সবাই যাব, মানে উই, তাই তো, আমরা সবাই চলো হাঁটতে যাই। এবার উইটা তো প্রোনাউন আমরা সেম ভাবে বসে না, উইটা ইনডিরেক্ট স্পিচে কি হয়ে যাবে? দে হয়ে যাবে। এখানে আস বলতে আমরা সবাই বুঝিয়েছে, তাই তো, কিন্তু এটা যখন ইনডিরেক্ট স্পিচ হবে এটা দে হয়ে যাবে। তাহলে এই যে আসটা ভাঙলাম, লেটের কোনো কাজ নেই, এই আসটা এখানে দে হয়ে যাচ্ছে। এরপরে এই লেটের জন্যই আমাদের বসাতে হবে একটা শুড, ঠিক আছে, দে শুড। তারপরে গো ফর আ ওয়াক, বাকিটা আমরা লিখে দেব, গো ফর আ ওয়াক, ঠিক আছে। এতটাই সহজ কিন্তু লেট দিয়ে সেন্টেন্স গুলো, ঠিক আছে। দেখলে প্রথমে মনে হয় হয়তো যে খুব কঠিন কিছু হবে, কিন্তু একদমই না, ভীষণ ইজি। চলো সেকেন্ডেরটা করি। দ্য ইন্সপেক্টর সেই টু দ্য কনস্টেবল লেট দ্য ম্যান গো। এবার এই সেন্টেন্সটা কেন দিয়েছি তোমাদের, যাতে তোমরা ভুল না করো সেটা দেখানোর জন্য। কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়ে থাকে, ঠিক আছে। এর প্রথম সেন্টেন্সটাতে মুক্তি বলছে, কোন একটা পার্সন বলছে, তাই আমরা সাজেস্টেড করলাম। কিন্তু এখানে কে বলছে? ইন্সপেক্টর। কোনো একটা অথরিটেটিভ কোনো পার্সন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র সাজেস্টেড বলতে পারবো না, মানে কোনো পুলিশ অফিসার বা ইন্সপেক্টর একটা কনস্টেবলকে সাজেশন দিতে পারে না। একটু কমন সেন্স নিয়ে তোমাদেরকে আনসারটা সলভ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? আর এখানে কিন্তু লেট আসো বলছে না, বলছে লেট দ্য ম্যান গো, সেই মানুষটাকে যেতে দাও। নিয়মগুলো ভালো করে কিন্তু বুঝবে। তাহলে এখানে আমরা বসাবো দ্য ইন্সপেক্টর, বসালাম। এরপরে এই যে সেড টু, এক্ষেত্রে আমরা একটা অর্ডার বসিয়ে দেব। এই অর্ডার আমরা জেনারেলি ইম্পারেটিভ সেন্টেন্সে বসিয়ে থাকি, কিন্তু এখানে যেহেতু ইন্সপেক্টর কনস্টেবলের রিলেশন বোঝাচ্ছে,
মানে একটা এমন রিলেশন যে কেউ কাউকে অর্ডার দিচ্ছে, এক্ষেত্রে সাজেস্টেড হবে না। দ্য ইন্সপেক্টর অর্ডার্ড দ্য কনস্টেবল, অর্ডার দ্য কনস্টেবল। তাই আমরা যখন সাজেস্টেড লিখছি না, তাই দ্যাটও কিন্তু বসবে না, এখানে একটা টু বসে যাবে। টু বসে এটা হবে যে টু লেট দ্য ম্যান গো। বোঝা গেল তাহলে? দ্য ইন্সপেক্টর অর্ডার দ্য কনস্টেবল টু লেট দ্য ম্যান গো। এটা কিন্তু একটা এক্সেপশনাল কেস ছিল, বুঝিয়ে দিলাম যে কেন আমরা অর্ডার লিখবো, কেন আমরা টু লেট লিখবো। নাম্বার 3 তে বলছে রুমা সেড লেটস অ্যারেঞ্জ আ মিউজিক্যাল পার্টি। ঠিক আছে, তাহলে আবার বলছে যে চলো, লেটস মানে লেটাস অ্যারেঞ্জ, মানে আমরা সবাই মিলে চলি, অ্যারেঞ্জ করি, কোনো একজনকে কিন্তু বলছে না। তো এটাও একটা আমরা সবাই মিলে এটা চলি, সাজেস্টেড বসাচ্ছে। আরেকটা জিনিস, সাজেস্টেড যেমন বসে তেমনি কোনো প্রপোজাল যদি কোনো কিছু দেয় কোনো রকম, তাহলে কিন্তু প্রপোজডও হয় ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমরা সাজেস্ট দিয়ে করছি, এরপরে কয়েকটা কোয়েশ্চেন নেব, সেখানে মিলিয়ে মিশে থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখবো, রুমা সাজেস্টেড, এরপরে কি হবে, সাজেস্টেড এর পর ইনভার্টেড কমা তুলে দিয়ে কিন্তু দ্যাট বসবে। ঠিক আছে, তাহলে রুমা সাজেস্টেড দ্যাট, এই লেটস মানে লেট আস, তাহলে আসটা দে হয়ে যাবে, দে শুড। আর লেটের কোনো কাজ নেই, লেটটাই কিন্তু শুড হয়ে যাচ্ছে, লেটের জন্য একটা শুড বসছে, দে শুড অ্যারেঞ্জ আ মিউজিক্যাল পার্টি। বোঝা গেছে? তাহলে রুমা সাজেস্টেড দ্যাট দে শুড অ্যারেঞ্জ আ মিউজিক্যাল পার্টি। চলো এবার বাকি কোয়েশ্চেন গুলো আমরা দেখে নিই। হি সেড টু মি লেট আস গো হোম। ঠিক আছে, এটা লেটস বলছে না, ক্লিয়ারলি বলছে লেট আস গো হোম। আচ্ছা, আগের গুলো আমরা সাজেস্টেড দিয়ে করলাম, এবার প্রপোজড দিয়ে করব। ঠিক আছে, যে সে একটা প্রস্তাব জানালো, তাকে এখানে প্রপোজড বলতে একটা প্রস্তাব জানালো যে বাড়ি যাওয়া যাক। তাহলে আমরা কি করব, হি যেমন ভাবে সাজেস্টেড লিখতাম ঠিক সেই জায়গায় আমরা প্রপোজড লিখব। হি প্রপোজড টু মি। এক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্রপোজড মিও থাকে, কিন্তু তোমরা প্রপোজড টু মিটাই লিখবে। তাহলে হি প্রপোজড টু মি, আমাকে কি প্রস্তাব দিয়েছে, দ্যাট হি সেড টু মি, যেহেতু এটা আমাকে বলেছে তাই তো, তাহলে এক্ষেত্রে আমরা দ্যাটের পরিবর্তে দে না লিখলেও আমরা বলে সম্বোধন করতে পারি, দ্যাট উই মাইট গো হোম। ঠিক আছে, হি প্রপোজড টু মি দ্যাট উই মাইট গো হোম, যেহেতু আমাকে প্রস্তাবটা দিয়েছে তাই আমরা যাতে বাড়ি যেতে পারি। প্রপোজড থাকলে চেষ্টা করবে মাইট লেখার, আর সাজেস্টেড থাকলে শুড লেখার। ঠিক আছে, এস এস মনে রাখবে, সাজেস্টেড শুড, এস দিয়ে শুড, এস দিয়ে সাজেস্টেড। নাম্বার 5, হি সেড লেট মি কাম ইন। এটা এবার ভালো করে বোঝো, যে সে কি বলছে, আমাকে আসতে দাও। ঠিক আছে, লেট মি কাম ইন, এখানে কি করছে, সে একটা পারমিশন নিচ্ছে। ঠিক আছে, এবার যখন সে পারমিশন নিচ্ছে তখন সেটা রিকোয়েস্টেড হয়ে যাবে, তখন সাজেস্টেডও হবে না, প্রপোজডও হবে না। ঠিক আছে, এটাও কিন্তু একটা ব্যতিক্রমী রুলস আর কি, ভালো করে কিন্তু তোমরা বুঝে নাও, না হলে ভুল হয়ে যাবে। হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড। এবার এখানে টু মি ছিল বলে আমরা টু মি করলাম, এখানে কিছু নেই যেহেতু আমরা কিচ্ছু লিখবো না, হি রিকোয়েস্টেড দ্যাট। ঠিক আছে, ইনভার্টেড কমা তুলে দিয়ে একটা দ্যাট বসালাম। এবার কি, লেট মি কাম ইন, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে। এখানে সাবজেক্ট কি হবে, হি, দ্যাট হি, এই যে রিকোয়েস্ট করছে আমাকে আসতে দেওয়া হোক, এই জন্য এখানে একটা মাইট বি অ্যালাউড বসবে, মাইট বি অ্যালাউড। ঠিক আছে, এই পার্টটা কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করে নাও, যে যদি এই ধরনের কিছু আসে একদম কিন্তু এটা লিখবে তোমরা। হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড
টু কাম ইন। ঠিক আছে, আবার ন্যারেশন চেঞ্জে চেঞ্জ হয়ে কিন্তু কামটা গো হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা allowed to go inও করতে পারো। ঠিক আছে, ভুল হবে না। হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি allowed to go in। ঠিক আছে, চলো নাম্বার 6, হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক। এক্ষেত্রে আমরা, আচ্ছা এটা তোমাদেরকে আমি দিলাম, ঠিক আছে, আশা করি তোমরা পারবে। যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আনসারটা কি হবে। এটা তোমাদের জন্য রাখলাম। চলো আমরা নাম্বার 7টা দেখি। দ্য টিচার সেড লেট নো ওয়ান টেল আ লাই। ঠিক আছে, কেউ যাতে মিথ্যা কথা না বলে। তো এক্ষেত্রে টিচার কি সাজেস্ট করছে না, প্রপোজড করছে না, তো এক্ষেত্রে টিচার কি করছে, রিকোয়েস্ট করছে বা আর্জড লিখতে পারো। দ্য টিচার আর্জড। আর্জড হচ্ছে এক ধরনের রিকোয়েস্ট, মানে বলছে, এখানে প্লিজ বললেও সম্বোধন করছে না, তাই আমরা রিকোয়েস্টে ডাইরেক্ট লিখছি না, কিন্তু আমরা আর্জড লিখতে পারি। আর্জড দ্যাট, এখানে সাবজেক্ট হচ্ছে নো ওয়ান, তাহলে আমরা নো ওয়ান লিখলাম। নো ওয়ান, এই লেটের জন্য একটা শুড বসিয়ে দেবো। দ্যাট নো ওয়ান শুড টেল আ লাই। ঠিক আছে, দ্য টিচার আর্জড দ্যাট, একটা সাবজেক্ট বসবে, দ্যাট নো ওয়ান শুড টেল আ লাই। চলো নাম্বার 8 দেখে নিই। দ্য অফিসিয়াল সেড লেট নো ওয়ান স্পিক টু দ্যাট ম্যান। তাহলে এক্ষেত্রে তোমরা কি করতে পারো, সেম টু সেম যেটা এখানে শিখলে সেটা করতে পারো। দ্য অফিসিয়াল আর্জড, বা অফিসিয়াল যেহেতু আর্জ হবে না, এখানে অর্ডার বলাটাই ভালো। ঠিক আছে, যেহেতু অফিসিয়াল, আমি আগেও বলেছি যে অথরিটেটিভ যে পার্সন বা পার্সোনালিটি, যেমন ইন্সপেক্টর, পুলিশ বা অফিসিয়াল হায়ার অথরিটি, তারা কি অর্ডার করে কোনো কিছু, রিকোয়েস্ট করে না, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা এই টিচারের ক্ষেত্রে আর্জড হতে পারে যে সে স্টুডেন্টদেরকে আর্জ করছে, বলছে, কিন্তু অফিসিয়ালের ক্ষেত্রে এটা অর্ডার্ড হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, দ্য অফিসিয়াল অর্ডার্ড বলে, এবার অর্ডার্ড বলে দ্যাট নো ওয়ান শুড স্পিক টু দ্যাট ম্যান, এই পার্টটা শুড বলে তো হবে না, যে উচিত না। যখন আমরা কাউকে অর্ডার করি তখন তাকে বাধ্য, মানে বলা হয় যে এটা বারণ করা হচ্ছে, জোর দিয়ে বারণ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা অর্ডার দিয়ে এটা করবো না, কারণ পরে গিয়ে শুডটা ঠিক যাচ্ছে না সেন্টেন্সের সাথে। ঠিক আছে, এই জন্যই আমরা কিন্তু এটা অর্ডার দিয়ে করবো না, আমরা কি করবো, এটা ফরবেড দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে কিন্তু এটা হবে। ঠিক আছে, দ্য অফিসিয়াল ফরবেড এভরিওয়ান, পজিটিভ হয়ে যাচ্ছে এবার, এভরিওয়ান, যেহেতু আমরা ফরবেড যখন ইউজ করি তখন কিন্তু নো বা মানে নোবডি এই ধরনের ওয়ার্ড থাকে না। দ্য অফিসিয়াল ফরবেড এভরিওয়ান টু স্পিক টু দ্যাট ম্যান। মিনিংটা দেখো সেম থাকছে। তাহলে অফিসিয়াল যেহেতু অর্ডার করছে, তাই আমরা ডাইরেক্ট অর্ডার না লিখে ফরবেড লিখলাম, তাহলে আর পরে শুড বা শুড না লেখার কোনো ব্যাপার থাকলো না। ফরবেড লিখলে কিছু লেখার দরকার নেই। কি হবে, দ্য অফিসিয়াল ফরবেড এভরিওয়ান টু স্পিক টু দ্যাট ম্যান, অর্থাৎ অফিসিয়াল সবাইকে বারণ করেছে তার সাথে কথা বলতে, মানে বারণ করেছে আর কি। চলো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে, এবং এই কোয়েশ্চেনটা সলভ করার কিন্তু চেষ্টা করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।